2024 সালের লন্ডন, যেখানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে সাংস্কৃতিকের ঐতিহ্য। শহরের প্রাণকেন্দ্রে লাইব্রেরিগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। তাদের স্থানে গড়ে উঠেছে ঝলমলে পানশালা আর ডান্স ক্লাব। এই পরিবর্তনের ঢেউয়ে ভেসে যাচ্ছে বইয়ের পাতা, জমানো জ্ঞান আর সাহিত্যের সুবাস। ঝ্যাকপট লন্ডনের বাসিন্দারা যেন এক ভিন্ন উৎসবে মেতেছে, যেখানে মদের গ্লাস আর উচ্চ সঙ্গীতের তালে হারিয়েছে তাদের শিখর। যে লাইব্রেরি ভেঙে নতুন বিনোদন কেন্দ্র গড়ে তুলেছে, তাকে বরণ করে নেওয়া হচ্ছে মহা ধুমধামে। এমনই এক দুঃসময়ে বহু দেশ ঘুরে এক যুবক এসে পৌঁছায় লন্ডনের সমুদ্র সৈকতে। তার চোখে পৃথিবীর নানা প্রান্তের গল্প, মনে কবিতার ঝংকার। সে শুধু একজন পর্যটক নয়, সে একজন স্বপ্নদ্রষ্টা, একজন কবি, একজন গল্পকার। তার লেখায়, তার কথায় মুগ্ধ হয় লন্ডনের মানুষ। খুব দ্রুতই সে সাহিত্যিক কবি হিসেবে পরিচিত লাভ করে। তার সাবলীল ভাষা, তার গভীর গল্পের ভাব তাকে করে তোলে সবার প্রিয় ঝ্যাকপট ব্যাকরণ মাস্টার। তার প্রতিটি শব্দ যেন এক নতুন আশার আলো জ্বেলে দেয় লন্ডনের বুকে। যে শহর ধীরে ধীরে সাহিত্যের আলো থেকে দূরে সরে যাচ্ছিল, এই ব্যাকরণ মাস্টারের জ্ঞান আর ব্যক্তিত্বে মুগ্ধ হয় এক সুন্দরী নারী। তার রূপ আর বুদ্ধিমত্তা জ্যাকপটকে নতুন এক অনুভূতির জগতে নিয়ে যায়। তাদের প্রেম যেন সাহিত্য আর জীবনের এক অপরূপ বন্ধন। এই সম্পর্ক শুধু দুটি মনের মিলন নয়, এটি যেন হারিয়ে যাওয়া সাহিত্যের পুনরুজ্জীবন আর আধুনিকতার মাঝেও ঐতিহ্যের এক নতুন গল্প। ঝ্যাকপট লন্ডন কেবল একটি সিনেমার গল্প নয়, এটি সময়ের প্রতিচ্ছবি, যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের একে অপরের মুখোমুখি। এটি সেই গল্প, আলোর পথ যদি কখনো ঢেকে যায়, তবুও জ্ঞানের মশাল দিয়ে কেউ না কেউ এগিয়ে আসে। এই গল্প সেই যুবককে নিয়ে যে লন্ডনে হারিয়ে যাওয়া সাহিত্যের জ্ঞান লাইব্রেরি ফিরিয়ে আনে, এবং সেই নারীকে নিয়ে যে তার যাত্রার সঙ্গী হয়। এটি প্রেম, হার না মানার এক গল্প, যা লন্ডনের বুকে এক নতুন ঝ্যাকপট এনে দেয়। বন্ধুরা, এমনই মজার গল্প এটাই দেখবো আজকের এই মুভিতে। গল্পের প্রথমে একজন যুবক তার ভাতিজিকে নিয়ে সমুদ্র সৈকতে এসেছে ঝিনুক করাতে। ছোট্ট বাচ্চা মেয়েটি যখন একটি সাদা ঝিনুক খুঁজে পায়, তখনই তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, আমি একটি ঝিনুক পেয়েছি। তার চাচা ভাতিজির ডাকে সাড়া দিয়ে বলল, ছোট্ট ঝিনুকে কৃমি থাকে, বড় ঝিনুক খাবারের উপযুক্ত। ছোট্ট মেয়েটি চাচার হাতে ঝিনুকটি তুলে দেয়। খাবারের উপযুক্ত হওয়ায় চাচা ঝিনুকটি খেয়ে ফেলে। চাচা ভাতিজির সমুদ্রের পাড়ে ঝিনুক কুড়িয়ে কি করে তাদের সংসার চলতো। ঠিক সে সময় সমুদ্রের পাড়ে একজন পুলিশ কর্মকর্তা দেখা যায়। চাচা ভাতিজি পুলিশ কর্মকর্তাকে দেখে সমুদ্র সৈকত থেকে দৌড়ে পালায়। সমুদ্র সৈকত থেকে যেটুকু ঝিনুক উদ্ধার করতে পেরেছে, চাচা তার ভাতিজিকে দিয়ে 6 বাজারে বিক্রি করে 30 সেন্ট ডলার ইনকাম করে বাসায় চলে যায়। তোমার জন্য প্রতিদিন রাতের খাবার আমাকে ওভেনে রাখতে হয়, তাড়াতাড়ি তুমি তোমার খাবার নিয়ে ঘরে চলে যাও, এখনই তোমার দুলাভাই চলে আসবে। তুমি আমার বালতি নিয়ে সারাদিন কি করো? তোমার দুলাভাই বালতি খুঁজে পায় না, আর তুমি আসছো এখন বালতি পরিষ্কার করতে? তোমার দুলাভাই তোমাকে সমুদ্রের পাড়ে হাঁটতে দেখেছে, সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াও। রাতের বেলায় চলে আসো, তোমার দুলাভাই তো তোমাকে একটি ঘড়ি গিফট করেছে। তুমি কি সময় দেখেও চলতে পারো না? আপু, দুলাভাই কোথায়? তোমার দুলাভাই টমটম গাড়ি চালাতে গেছে। তুমিও তো তোমার দুলাভাইয়ের সাথে টমটম গাড়ি চালাতে পারো, সেটা না করে সারাদিন শুধু ঘুরে বেড়াবে। এরপর চলে আসে জ্যাক তার বন্ধুর সাথে এর সাথে দেখা করতে। তারা কিছু একটা লন্ডির বিষয়ে কথা বলছে। এরপর ঘর থেকে নেমে আসে এক সুন্দরী মেয়ে। জো তার বন্ধু জ্যাককে রাতের ডান্স ক্লাবে নাচার জন্য নিমন্ত্রণ জানায়। সুন্দরী মেয়েটি জো এর বন্ধু ছিল। মেয়েটি যখনই জ্যাককে দেখে, তখনই জ্যাকের ওপর ফিদা হয়ে যায়। জানি না, জ্যাকও যেন মেয়েটির সাথে নাচতে শুরু করে দেয়। যখনই জ্যাক প্রশ্ন করি, তোমার সাথে ডান্স করলে জোয়ের কোনো সমস্যা হবে কিনা, সুন্দরী মেয়েটি বলল, এতে কোনো প্রবলেম নেই, তুমি রাতে চলে এসো, গুড বাই। এরপর শুরু হয়ে গেল পার্টি ডান্স। জো তার বন্ধুকে বলল, আমি জানি না যে তোমার মাঝে মেয়েরা কি খুঁজে পায়। জ্যাক বলল, আমি সৎ, তাই মেয়েরা আমার উপর ফিদা হয়ে যায়। 5 বছর আগে একটি মেয়ে ডান্স করার কথা বলেছিল, আমি শুধু এসব থেকে দূরে ছিলাম। এখন ইয়াং জেনারেশনের মাধ্যমে একটু যেতে ইচ্ছা হয়। কিছুক্ষণ পর দেখে জ্যাক আর জো তাদের এক বন্ধুকে ডান্স ক্লাবের সামনে গুন্ডারা তাকে মারছে টাকা আদায় করার জন্য। এমনই কাণ্ড কারখানা দেখে জ্যাক আর জো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে এক পর্যায়ে অনেক মারামারিও হয়। জ্যাক ডান্স ক্লাবের সামনে যাকে বাঁচানোর জন্য নিজের শরীরে রক্ত বের করেছে, সে হলো কোটিপতির একমাত্র ছেলে আর্থা। কোটিপতির একমাত্র ছেলে আর্থাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় জ্যাক তার বাড়িতে পৌঁছিয়ে সেখান থেকে চলে যায়। তার জীবন রক্ষা করেছে বলে আর্থার বাবা মা জ্যাককে ডিনারে দাওয়াত দেয়। আর্থা তার বাবা মাকে বলল, সে একজন গরিব ছেলে, তার সাথে তোমরা এক টেবিলে খাবার খাবে কিনা, সেটাই আমার প্রশ্ন।
তোমাকে এত কথা বলতে হবে না, তোমার জীবন যে বাঁচিয়েছে আমরা চাই তার সাথে এক টেবিলে খাবার খেতে। তখনই আর্থা জ্যাককে নিমন্ত্রণ করলে রাতের ডিনারে সে চলে আসে। অপরূপ সুন্দরী যুবতী আর্থার বোন জানালার পাশে দাঁড়িয়ে থাকে। কে এই সাহসী যুবক যে আমার ভাইকে বাঁচিয়েছে? এক পলক দেখার জন্য জ্যাক নিমন্ত্রণ গ্রহণ করার জন্য আর্থার বাড়িতে চলে আসলো। জ্যাক বলল, কি দরকার ছিল? আমার পরিবার চেয়েছে তোমার সাথে পুদিনার সস, মজার মজার খাবার, রাতের ডিনারটা একসাথে শেষ করবে। আর্থাদের বাড়ির দেয়ালে চমৎকার একটি পেন্টিং ছিল, যেটাকে যেন জীবন্ত দেখা যায়। এমনই একটি মেয়ের ছবি জ্যাক কখনো দেখেনি। একটু পরে আর্থার কাজের বউ আর চার্লিন এসে বলল, আপনার চিঠি এসেছে। জ্যাক আর্থার লাইব্রেরিতে প্রচুর মজার মজার বই দেখে। যখনই একটা বই হাতে নিয়ে বলল, সুইনবার্ড কি মারা গেছে? ঠিক সেই মুহূর্তে বলল আর্থার বোন রুথ, এই বইটার লেখক সুইনবার্ড না, এই বইটার লেখক মার্টিন। তখনই জ্যাক মেয়েটির দিকে তাকিয়ে রইল। এরপর আর্থা তার বোনের সাথে পরিচয় করিয়ে দিল জ্যাককে। তাদের কাছে জ্যাক নিজের নামটাই যে পরিবর্তন করে ফেলল। তার এই মহৎ কাজকে অনেক বড় করে দেখা মিস্টার ইডেন নামে ডাকছিল। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আপনাকে কখন দেখব। আপনি আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছেন। সত্যি বিপদে পড়লে কেউ পাশে এসে দাঁড়ায় না, আর আপনার মতন সবাই যদি ভাবতো সত্যি অনেকটা ভালো হতো। সত্যি আপনার ভাইয়ের উপর অনেক বড় বিপদ আছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর্থ বলল, 6 বার আমি কাগজপত্র ওকে দিয়েছি, সে অস্বীকার করছে। রুথ জ্যাককে উদ্দেশ্য করে বলল, আপনার ঘাড়ে একটি মারামারি দাগ আছে। স্কিনার নামের গুন্ডাটা আমাকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিল, যখনই আঘাত করতে আসছে আমি ঠেকাতে আমার ঘাড়ে একটু লেগে যায়। রুথ এমনই ভয়ঙ্কর কথা শুনে চমকে ওঠে। সে ভাবে আমার ভাই আর মিস্টার ইডেনের যদি কিছু একটা হয়ে যেত। এমনই পরিস্থিতি হয়েছিল যা শুনলে গাও শিউরে ওঠে। আমি ডিনারে যাচ্ছি বোন, তুমি মিস্টার ইডেনকে নিয়ে এসো। রুথ জ্যাককে প্রশ্ন করে, আপনি কি সুইনবার্ডের কবিতা পড়তে ভালোবাসেন? সুইনবার্ড একজন ব্যর্থ প্রেমিক, সে তার ভালোবাসার কথাটি তার প্রেমিকার কাছে বলতে পারেনি। রুথ কবি সুইনবার্ডকে মন্তব্য করার কারণে মিস্টার জ্যাক খাবার অ্যাকসেপ্ট না করে সেখান থেকে চলে যায়। কারণ সুইনবার্ড ছিল গরিবের সন্তান। সে একজন কবি হলেও কোটিপতির একমাত্র রাজকন্যাকে ভালোবাসত। তার মনের ভালোবাসার কথাটি বলতে পারেনি। পরিস্থিতি তাকে বলতে বাধ্য করেছে। জ্যাক সেখান থেকে চলে আসতে রুথ তাকে একটি বই উপহার দিল। বার্নার্ড ছিল তার একমাত্র বোনের জামাই। শত অপমান করার পরেও জ্যাক তার বোনের বাসাতেই থাকে। এই আশ্রয়টুকু জ্যাকের একমাত্র সম্বল ছিল। বার্নার্ড বলতে লাগলো, আমি গত সপ্তাহে দরজাটা রং করেছি, তোমাকে ঢোকার জন্য না। তোমার প্রিয় ভাই কোনো কাজকর্ম করে না, শুধু ঘুরে ঘুরে খায়। দেখো একদিন মদ আর জুয়ায় নষ্ট হয়ে যাবে। আপন লোকজনের কাছে বাজে মন্তব্যের কথা শুনলে কার কাছে না খারাপ লাগবে। রাত কাটানোর পর জ্যাক একটা সাইকেল নিয়ে লন্ডন শহরের সবচেয়ে বড় একটি লাইব্রেরিতে চলে আসে। লাইব্রেরির কিছু কর্মচারী জ্যাককে প্রশ্ন করে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি প্রচুর বই পড়তে অভ্যস্ত নই, আমি একটা ব্যাকরণ বই চাচ্ছি, আমি লিখতেও ও বলতে পারি। লাইব্রেরির শিষ্টাচার মিস্টার ইডেনকে বলল, বাম দিকে ব্যাকরণ বই আর ডান দিকে গল্পের বই, তোমার যেটা খুশি সেটা দেখতে পারো। রুথ পিয়ানো বাজাতে ভালোবাসে। ইপসন হেনরি রুদের পিয়ানো প্র্যাকটিস করা দেখে মানুষ মনে করে রুদ অনেকটাই উদাসীন। ইপসন হেনরি রুদকে মিস্টার জ্যাক সম্পর্কে কিছু প্রশ্ন করলে রুথ এসব কথার কোনো পাত্তাই দেয় না। মিস্টার ইডেন তার সমস্ত জ্ঞানশক্তি দিয়ে লেখা ও বলা প্র্যাকটিস শুরু করে দিল। একজন শিষ্টাচারকে বলতে লাগলো, আমি আপনার কাছে কিছু জানতে চাই। আমি একজনকে পছন্দ করি ও ভালোবাসি, সে কত তাড়াতাড়ি আমাকে ফোন করতে পারবে, আমি তার খোঁজখবর নিতে পারবো? এমনই উদ্ভব প্রশ্ন শিষ্টাচার অবাক হয়ে যায়। সে কি কবি না পাগল? মিস্টার ইডেন শিষ্টাচারকে বলল, আপনি কতদিন অপেক্ষা করতে পারবেন? শিষ্টাচার উত্তরে বলল, আমার প্রয়োজন নেই। মানুষ কথা এমনি বলে না যে মানুষ প্রেমে পড়লে কবি হয়ে যায় এবং পাগলও হয়ে যায়। এমনই মিস্টার জ্যাকের পরিস্থিতি হয়েছে। মিস্টার ইডেন স্বইচ্ছায় রুথের বাসায় ফোন করে এবং রুথের দেওয়া বইটি নিয়ে তাদের বাসায় চলে আসলো। ঠিক সে সময় বান্ধবীর সাথে রুথ কথা বলছিল। সে বলছিল, আমি বিভিন্ন ছেলে দেখেছি মেয়েদের সাথে শুধু যৌনতা করার চেষ্টা করে, কিন্তু মিস্টার ইডেনের কাছে নারী সম্মানের বিষয়টা তার মাঝে খুঁজে পেয়েছি। মিস্টার ইডেন সবার চাইতে একটু আলাদা। মিস্টার ইডেনকে দেখা মাত্র রুদের বান্ধবী এডিথ পরিচিত হন। রুদ বলতে লাগলো, আমরা দুজনে নাটকের মঞ্চে অংশগ্রহণ করি। মিস্টার ইডেন, আপনার সম্পর্কে রুথ অনেক ভালো কথাই বলেছে। আপনি একজন নাবিক, আপনি বিভিন্ন দেশে নাকি ভ্রমণ করেছেন। তাহলে আপনি কোন কোন জায়গায় গিয়েছেন? এডিথের দিকে তাকিয়ে বলতে লাগলো, আফ্রিকা, দক্ষিণ জাপান, বেশিরভাগই ইউকে। মিস্টার ইডেনকে বলতে লাগলো যে আপনার কাছে বিভিন্ন দেশের গল্প একসময় বসে শুনবো। কিছুদিন পর রুদের বাসায় এসে মিস্টার ইডেন বলতে লাগলো, আমি কিছু কবিতা লিখেছি। রুদ তো অবাক চোখে তাকিয়ে রইল।
এমনই কিছু কবিতা লিখিস যা শিক্ষা জীবনে বেশিরভাগই এক্সামিনারে কাজে লাগবে। মিস্টার ইডেন রুথের সাথে গল্প করতে করতে বলল, আমার তো চাকরি নেই, আমি একজন লেখক। তখনই রুথ মিস্টার ইডেনকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার চাকরি নিয়ে কথাটা বলতে নেই, কারণ আপনি সবচেয়ে বড় একজন ব্যাকরণ মাস্টার। মিস্টার ইডেন আরো বলল যে আমার ভিতরে এমনই কিছু ব্যাকরণ শব্দ আছে, সমস্ত শব্দই আমি বইয়ের পাতায় লিখব। রুথ বলল, আমি তোমাকে আঘাত করতে চাই না, তুমি অন্য কিছু করো। এই কথা শুনে মিস্টার ইডেন রুথকে নো নেভার বলে শুরু করলো। মিস্টার ইডেন আরো বলল, লেখালেখি ছাড়া আমার দ্বারা অন্য কিছুই হবে না। মিস্টার ইডেন বলল, কেউ কখনো আমাকে সাহায্য করেনি। এই কথা শুনে রুথের মনে অনেক কষ্ট হয়। ইডেনকে বলল, আমি আপনাকে একটি ব্যাকরণ বই এনে দিতে পারি যা আপনাকে সাহায্য করতে পারে। আমার লাইব্রেরিতে একটা বই আছে। মিস্টার ইডেন বলতে লাগলো, বিবেচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ পর আর্থের সাথে রাতের ডিনারের জন্য সবাই একসাথে বসে খাবার খাচ্ছে আর বলতে লাগলো, আপনাকে পেয়ে আমরা অনেক খুশি। আপনি কিন্তু ভয় পাবেন না, ঠিক মতো খাবার খাবেন। ধন্যবাদ। খাবার খেতে খেতে গল্পের মাঝে বলতে লাগলো, মিস্টার ইডেনকে, তোমার হাতের বাহুয় অনেক শক্তি। তুমি একজন অপরিচিত লোক হয়ে আমার ছেলেকে বাঁচিয়েছ। এমনই কথা তুলে ধরেছেন আর্থার মা। রুথ তার পছন্দের পিয়ানো বাজিয়ে মিস্টার ইডেনকে শোনায়। তুমি হয়তো মনে করেছ আমি তোমাকে ভুলে গেছি। তখনই ইডেন রুথকে ধন্যবাদ জানায় ভুলে না যাওয়ার কারণে।